আগামীর আন্দোলনের জন্য আরো বড় ঐক্য প্রয়োজন, আর সরকার পরিবর্তন করতে হলে আন্দোলন করতে হবে মাঠে থেকে। কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। নতুন পরিকল্পনা নিয়ে আবারও জোরালোভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। রাজপথে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরকার পতনের বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সামনে বিএনপির কি পদক্ষেপ হতে যাচ্ছে সেই বিষয় নিয়েও তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, বিএনপি আবারও রাজপথে নামছেন এবং প্রতিটা বিএনপি নেতাকর্মীকে আহ্বান করছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। অবস্থান জানান দিতে যত প্রতিকূলতাই থাকুক মাঠে থাকতে তৃণমূলের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্র। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন গোছানোর পাশাপাশি মানুষকে জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা কর্মপরিকল্পনা। সব মিলিয়ে কেন্দ্র তৃণমূল দাবি আদায়ের নতুন স্বপ্ন দেখছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। নানা পরিকল্পনায় হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে চায় বিএনপি, তুঙ্গে ওঠাতে চায় আন্দোলনের পারদ। দলটির দাবি, হোঁচট খেলেও মাঠ ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা, বরং সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বারবার। সম্প্রতি মামলা মোকদ্দমার জটিলতা কাটিয়ে চেয়ারপারসনের মুক্তি ইস্যুতে রাজপথে সরব দলটি। কোথাও সংঘাত সহিংসতা হয়েছে, এমনকি হয়েছে হামলা মামলাও। তারপরও দাবি আদায়ে রাজপথে থাকার নির্দেশনা আছে তৃণমূলের প্রতি। কেন্দ্রের বার্তা আমাদের তৃণমূলের কাছে খুবই পরিষ্কার, সেটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, যত বাধাই আসুক সে বাধা পেরিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন হোক, আমাদের আর পিছপা হওয়ার, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এখন সামনে যেতে হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এক দফা দাবি যেটা আছে সেটা আদায় করে তৃণমূল গড়ে ফিরবে। এর আগে তৃণমূল আন্দোলনে আছে, আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। বিবেচনায় রাখা হচ্ছে আন্দোলন সংগ্রামের সক্ষমতা আর তরুণ নেতৃত্বের কথা। যারা কাজ করেছে দীর্ঘদিন ধরে দলের সাথে ছিল, আন্দোলন সংগ্রামের সাথে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা চাই যে একটা সুন্দর কমিটি হোক। ওই এলাকার যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা জেল জুলুম খেটেছে, তাদের পাশে যাতে তারা থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ আছি, সুসংগঠিত আছি এবং উজ্জীবিত আছি, এবং আমাদেরকে দমানোর মতো শক্তি আওয়ামী সরকারের নাই। আমরা সকল বাধা বিঘ্ন প্রতিরোধ করি সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা সফল হব। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে। মানুষের মননে গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক কর্মশালা করছে বিএনপি। তরুণ প্রজন্মকে কাছে টানতে শুরু করেছে ফুটবল টুর্নামেন্ট। এছাড়া অর্থনৈতিক খাতের সামগ্রিক অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, সরকার দেউলিয়া হয়ে গেছে, মানুষ দিশেহারা, মানুষের যাওয়ার জায়গা নেই, মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমরা এই বিষয়টি নিয়ে গ্রামে গঞ্জে যাব, মানুষকে সচেতন করব, জাগিয়ে তুলব এবং আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কর্মসূচি নিয়ে আসব। পরিকল্পনা থাকলেও নানা কারণেই খুব সহজ নয় বিএনপির ঘুরে দাঁড়ানো, এমন উপলব্ধি আছে দলের সব পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলেন, দিন দিন এক দফা পরিণত হয়েছে গণমানুষের দাবিতে, তাই আরো তীব্র হবে সরকার পতনের আন্দোলন। আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন, মুক্তির আন্দোলন। এখানে সংগঠনের লোকেও থাকবে, সাধারণ মানুষও থাকবে, যারা সংগঠনের কোনো পদে নেই তারাও থাকবে। দেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, জনগণের তো মুক্তির পথ খুঁজছে। এখন একটা দিনও জনগণ অপেক্ষা করতে রাজি নেই। দায়িত্বশীল নেতাদের বিশ্বাস, কিছুটা সময় লাগলেও রাজপথেই সংকটের সমাধান হবে, পূরণ হবে এক দফা দাবি।
তবে দলের নিবেদিত প্রাণ কর্মী সমর্থকরা বলছেন এখনো নেতৃত্বের প্রতিযোগিতার নামে অভ্যন্তরীণ কোন্দল আছে, ব্যক্তিগত রেষারেষি আছে নেতাকর্মীদের মাঝে। দাবি আদায় করতে হলে এসব নিরসন করে ঐক্য সৃষ্টি করতে হবে, পাশাপাশি রাজপথে নামাতে হবে সাধারণ মানুষকে। জাতীয় সংসদ নির্বাচনের পর মামলা মোকদ্দমা সহ নানা জটিলতায় রাজপথের আন্দোলন থেকে অনেকটাই ছিটকে পড়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে করে অনেকটা ঝিমিয়ে পড়েছিল দলটির অন্যান্য কার্যক্রম। তবে দলটির দাবি হোঁচট খেলেও নেতাকর্মীরা মাঠ ছাড়েননি, বরং সাহস নিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে। জানা গেছে হতাশ হওয়া নেতাকর্মীদের নানা পরিকল্পনায় চাঙা করতে চায় দলটির শীর্ষ নেতারা। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নেতাকর্মীদের সরব অবস্থান যেন সেই পরিকল্পনারই বহিঃপ্রকাশ। দাবি আদায়ে দলটির তৃণমূলের প্রতি রাজপথে থাকার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিলম্ব করতে চায় না, তাই নিজেদের ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে দলগুলো। এক্ষেত্রে আন্দোলন সংগ্রামের সক্ষমতা ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিচ্ছে তৃণমূল। এ বিষয়ে নওগাঁর বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, যত বাধাই আসুক রাজপথে থাকবেন তারা, সংগ্রাম করে যাবেন। বাধা পেরিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রের বার্তা দলটির তৃণমূলের কাছে পরিষ্কার বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, শত অত্যাচার, জুলুম ও নির্যাতন হলেও তাদের পেছনে ফেরার সুযোগ নেই। আন্দোলন করে এক দফা দাবি আদায় করেই তৃণমূলের নেতাকর্মীরা ঘরে ফিরবে বলেও জানান তিনি। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম, বোঝাপড়ার গল্প নিয়ে কর্মশালা, তরুণ প্রজন্মকে কাছে টানতে ফুটবল টুর্নামেন্ট ও পাশাপাশি অর্থনৈতিক খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। তবে দলটির কেউ কেউ মনে করেন পরিকল্পনা থাকলেও নানা কারণে বিএনপির ঘুরে দাঁড়ানো খুব সহজ হবে না। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, দিন দিন এক দফা গণমানুষের দাবিতে পরিণত হয়েছে, তাই সরকার পতনের আন্দোলন আরও তীব্র হবে। বিষয়টা নিয়ে আমার আর কথা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি এর আগে এটা নিয়ে আর একটা ভিডিওতে বিস্তারিত বলছি, সেটা অনেক আগে। এরপরে সম্প্রতি আবারও কোটা নিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে এই আন্দোলন সহ হাসিনার আমলে সংগঠিত আরো কয়েকটা আন্দোলনের সাথে কাঁঠাল রানী কিভাবে পল্টি নিছে সেটা নিয়ে কথা বলছি। সেই কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে নূরদের আন্দোলন বা ওই বিকাশ নূরের কথা একটু একটু আলোচনা করা হয়েছিল, কিন্তু তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে আমার বিরুদ্ধে। মাঠে সোশ্যাল মিডিয়াতে নুরা পাগলা পোষা বাহিনী, ঘেউ ঘেউ বাহিনী ঝাঁপাই পড়ছে। আমি অ্যাক্টিভিজম করি, হ্যাঁ, সব ঝুঁকি মাথায় নিয়েই করি। যেখানে জীবনের ঝুঁকির পরোয়া করি না, সেখানে আমাদের গালাগালি করার কারণে আমি খেপে গিয়া পাল্টা আক্রমণ শুরু করব বা ভয় পেয়ে থেমে যাব, এতটা রাজনৈতিক বোধহীন এখনো হইতে পারি নাই। এজন্য সরি, এটা মাইনে নিতে হবে, আপনাদের প্লিজ লাগে। যাই হোক, আমি যখন কারো সমালোচনা করি, ক্রিটিক করি, কাউন্টার দিই, সেটা তারা অপছন্দ করি সেই জন্য না, জনগণের প্রতি আমার পূর্ব ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে করি। জনগণের প্রতি যে দায় আমাকে আলোড়িত করে, আমার ভিতরে যে গভীর তাগিদ তৈরি হয়, সেটা থেকে করি। এইটা এখন আমার নিয়তি হয়ে গেছে। এখন কি করবেন, এর সাথে আমার ব্যক্তি মানুষ হিসেবে লাভ ক্ষতি, সুনাম দুর্নাম কুনাম, এটার কোনো সম্পর্ক নাই। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেবো, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম। আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল, ভাবছিলাম যে এতে নূরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে। যাই হোক, উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিচ্ছে। দেখেন, ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। রাশেদ কেমনে খুব ঝাড়তেছে, বলেন নুরুল হক নূর সুলতান মঞ্জুর হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল, নুরুল হক নূর সেই আবার লাঠি মেরে ছিটতে ফেলেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কোন তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদেরকে সমালোচনা করছেন?
কি প্রাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র আপনি হারিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আচ্ছা, আমি কি তথ্য প্রমাণ ছাড়া কথা কই? কথা হইলে আমার শত্রু তো আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই আমি গুজব ছড়াই। একই কথা নুরার দলের লোকের মুখে। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য। সেটা অন্য কথা, কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে না, কয়ও না। আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন। কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়ার তো দরকার নাই, আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি, বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায়। কথা সত্য। ওনারা বলেন যে আপনার ন্যারেশনের দিকে, মানে বয়ান তৈরির প্রক্রিয়ার দিকে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি আমাদের জন্য। আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। হ্যাঁ, আমি তথ্য দিব আজকে প্রমাণ দিব, একদম মন ভইরা দিব। হ্যাঁ, খারাপ। আমার কাছে নুরার যে পরিমাণে তথ্য আছে তাতে একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা বাংলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চাইতে বেশি অশ্লীল, কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই। আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব। রাশেদ নিজেও জানে যে নূর মেহেদী সাফাতির সাথে বৈঠক করছে, অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চালু হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা, এবং তেমন কোনো বৈঠক হয় নাই। এ দেখেন, আপনি নিজে কানেই শুনেন। নুরুল হক নূরের বিরুদ্ধে একটি অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন, এবং যে ছবি প্রকাশ করেছে সেই ছবি এডিটেড। এর আগেও এরকম এডিট করা ছবি, এডিট করা স্ক্রিনশট আমরা অনেক দেখেছি। তো রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, এটা গ্লানি হয় না? নিজের কানে শোনেন নূরের নিজের মুখে। ইন্ডিয়ান সাফাতির সাথে যদি আমার মিটিং হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাতে আপনার মিটিং এর আগে আসলাম চৌধুরীর প্রসঙ্গ টেনে কথা বলতেছেন। তার সাথে যার মাধ্যমে সাফাতির সাথে তার মিটিং ঠিক হয়েছিল। এটা জানি যুদ্ধের সাথে মিটিং টিটিং করার পরে তো আবার না, আসলাম ভাই, ওইটা হচ্ছে একটা ইস্যু। একটা মানুষকে ধরতে গেলে তো একটা ইস্যু প্রয়োজন আছে, তাই না? ঠিক দেখি মিট করলে তাহলে আপনারা জানাই প্রয়োজন। বাট এখানে আর কেউ আছে নাকি অন্য কোনো জায়গার? আছে, আমাদের লোক আছে, বাট এখন বিষয় হচ্ছে উনিও আমাকে চিনে, কিন্তু আমাদের রেফারেন্সটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি না না, আমাদের এখন দুবাইতে কোনো লোক নেই আমাদের এখন। তো ঠিক আছে, দেখা করলে আমাকে জানান ভাই। আমি তো ভাই বুঝতে পারতেছি না বিএনপির মুখী গতি ভাই। আচ্ছা নুরু ভাই, আপনি ফ্রি হন? মুভমেন্ট তো মারমুখী অবস্থান দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট তো আমার মনে হচ্ছে এইবার শোনেন, মিটিং যে করছে কনফার্ম করতেছে মিটিং হয়েছে, ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে। শুনেন, তো সাফাতির সাথে দেখা করছেন? হ্যাঁ, চিন্তা করলাম যেহেতু ওই করছে তাহলে তো আমার নেতিবাচক ভাববে। শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। আচ্ছা, তো ওই ছবি তুলেন না মেহেদীর সাথে? আমার ওই যে একটা মধ্যে তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন। ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে আজকে। আবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপে ছবি চালাচালি হয়েছে, এই হোয়াটসঅ্যাপে গ্যালারিতে নাম্বারটা নুরের না? নুরেরই। সে ছবিটা আছে কিন্তু গ্যালারিতে, মানে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সেই ছবিটা, বিখ্যাত ছবি। এইবার শোনেন, ছবিটা লিখা যাওয়ার পরে নুরের অনুযোগ, বিশ্বাস ভঙ্গের অভিযোগ। কে করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। মালয়েশিয়াতে এখন বলেন না, আপনি তো শুধু আমাকে না না, শুধু তাই তো ডকুমেন্টসটা হচ্ছে অনলি আপনাকে সেটা কিভাবে এভাবে সুতরাং এটা আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন। আপনি বিশ্বাসের মূল্য, আমি আপনাকে দেখিনি, চিনি নাই, আপনার সাথে বিশ্বাসের মর্যাদা তো রাখতে হবে ভাই। আপনি রিয়েলি বলেন তো ভাই, আসলে আপনি ডকুমেন্টসটা কাকে পাঠাইছিলেন? আমি ভাই কাউকে পাঠাই নাই। এইবার শোনেন, নূরের প্রবাসী অধিকার পরিষদের যেই নেতা তারা ওই জায়গায় নিয়ে গেছিল তার নিজের মুখে স্বীকারোক্তি শোনেন। নূর যখন সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিজিটে আসছিলেন তখন তার কিছু তথ্য আমি উত্থাপন করতে চাই। সেটা হলো যে উনি মূলত যে মিটিংয়েরটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে, সেই মিটিংটা হয় 28 তারিখ 28 ডিসেম্বর। আমরা দুপুরবেলা ওখানে দুবাই স্পোর্টস সিটি সেন্টার সামনে উপস্থিত হই, এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে নুরুল হক নূর আমাদেরকে বলেন যে আমাদের বড় ভাই মনির ভাই, ওনাকে বলেন আপনি আসেন সাথে, এবং আমাকে বলেন যে আপনারা একজন আসেন। তো
তো যাওয়ার পর ভিতরে ঢোকার পরে আমাদেরকে নুরুল হক নূর আমাকে বলেন আপনি এখানে ওয়েট করেন, আমরা ভিতরে যাচ্ছি। তো উনি নুরুল হক নূর এবং মনির ভাই দুজনে স্মোকিং জোনে যে বসছেন ওই ভদ্রলোকের সাথে, এবং আমি বাইরে নর্মাল এরিয়াতে স্টোর বক্সের সামনে বসে আমি আমার পার্সোনাল টাইম এক্সপ্লেন করলাম। তো সেখানে যখন উনি মিটিংটা কমপ্লিট করে বের হলেন, হওয়ার পর আমাদের যে মনির ভাই বড় ভাই উনি চরম উত্তেজিত, হ্যাঁ উনি বেরিয়ে আসছেন এবং নুরুল হক নূর ওয়াশরুমে গেলেন। মনির ভাইকে জিজ্ঞাসা করলাম কি হবে, এত উত্তেজিত কেন, কি সমস্যা? তো উনি বললো যে আপনি কি চিনেন ব্যক্তিটাকে যে ব্যক্তি মিটিং করলো? আমি বললাম না। তো উনি হলো মেহেদি সাফাদি, যে একটা সংস্থার এজেন্ট। উনি একটু রাগান্বিত হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে, ননসেন্স এই সেই। তো যাই হোক ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে, যেটা হয়েছে আমরা কথা বলি বুঝি, তারপর ওনাকে আমরা জবাব দিয়ে আওতা নিয়ে আসবো। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে মিটিংটা হয়েছিল, মিটিংটা কি উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল, কি আলোচনা হয়েছিল, তাহলে সেখানে কি আলোচনা করছেন? তো উনি বললো যে মিটিংটা হয়েছিল মূলত, আবার উনি ব্যাড ওয়ার্ড করলেন যে ননসেন্স, উনি কালকে জন্ম হয়ে আজকে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, সরকার গঠন করবেন। হ্যাঁ উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতায় সে সরকার গঠন করবেন, সেই সহযোগিতার জন্য সে তাদের কাছে কি বলে প্রস্তাব রাখছেন কিংবা তাদের সাথে ডিল করতেছেন। তো সে জায়গায় উনি প্রথমে ক্ষিপ্ত হয়ে উনি আমাদের গাড়িতে একসাথে গাড়িতে যান নাই। উনি দ্বিতীয় যে গাড়িটা ছিলেন, নুরুল হক নূর যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে যান নাই, উনি বয়কট করলেন, অন্য গাড়িতে গেলেন। তারপর আমি নুরুল হক নূরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যেখানে মিটিংটা করছেন এটা কি আমাদেরকে কেন বললেন না আগে? হ্যাঁ উনি তো পূর্বে আমাদেরকে কিছু বলেন নাই যে উনি এখানে মিটিংটা করবেন, নিয়ে আসে আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে আসছেন। তো আমরা কখনো এই ধরনের মিটিংকে সাপোর্ট করি না, আমাদের করি না, এবং আমাদেরকে এটা ধোকা দেওয়া হয়েছে এবং সেই ধোকার জন্য জাতির কাছে আমি বিচার দিলাম যে এই মিটিংটা রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, সেটা আমি কখনো ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না, করবো না। তো এটা হলো সেদিনকার ঘটনা যে এই মিটিংটা হয়েছে, এটা সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই চোখ দিয়ে দেখেছি। তাই সে ব্যক্তির সাথে যখন মিটিংটা করো তখন ব্যক্তিকে আমি চিনতাম না। পরে যখন আমাদের মনির ভাই বললো যে এই ব্যক্তি, আমি ছবি দেখে তার চেহারাটা আমি মনে রাখতে পেরেছি, আমি বুঝতে পারছি যে এই সেই ব্যক্তি, হ্যাঁ মিটিং সত্য এবং এই ঘটনা। আরো তথ্য দরকার, হ্যাঁ আরো প্রমাণ দরকার। এই প্রমাণেও আমি জানি এই প্রমাণেও কনভিন্স হবে না নূরের দলের লোকজন। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনার ভোট চুরি করে? কনভিন্স হয় না। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট? হয় না। মোদির লোকেরা কি কনভিন্স হয় যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। তো আমি আরো কিছু তথ্য শেয়ার করতে চাই, সাপ্লিমেন্টারি তথ্য আর কি। হ্যাঁ এটা হয়তো ওর সম্পর্কে যা আছে তার ধরেন 20 ভাগের 1 ভাগ হবে আর কি। আর কিছু প্রমাণ দিই। হ্যাঁ আসেন দেখেন নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ নূরের পরিবার কেমন আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা বরং ভালো। আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে, মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে, এবং আমাদের সকলের সহানুভূতি ছিল। তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ, সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ করতাম। কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে নিল। তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলোর রিপোর্ট দেখে। হ্যাঁ তার ভাই ডিলারশিপ পাইলো, তার দোতলা বাড়ি উঠলো, তার বাপার এখন আর ছোট দোকান করে না। শুধু তাই না, তার আন্টিদের 13 কোটি টাকার বিজনেসের নেগোসিয়েশন করে। শুনেন, ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে 13 কোটি টাকার, এখন ওই কাজটা আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করেন। এখন আপনি কি এটা তাহলে পারফরমেন্সের গ্যারান্টি করতে পারবেন? আমি কোন ফার্মের নামে করবো, কি করবো, কে ওখানে হলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে। আমার একটা নাম্বার আছে ফোনে, বলা যেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন চাইলে। খালি টাকা আর টাকা, বিরোধী দল কইরা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায়, এইটা নূর প্রথম প্রতিষ্ঠা করে দিল। এবার আসেন নূরের বিরুদ্ধে বলাটা কেন জরুরি। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে এত জরুরি রাজনৈতিক বিষয় থাকতে এখন নূরকে নিয়ে এত সময় নষ্ট করতেছেন কেন? সত্য কথা, হক কথা, কিন্তু আমার একটা যুক্তি আছে। এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না, করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে। অবশ্যই সুলতান মনসুর সিনড্রোম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো। সর্বনাশ হওয়ার আগেই যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে তা না করার কোনো মানে হয় না। নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে, মানে আমাদের এই বিপ্লবকে বৃহৎ বিপ্লবে পরিণত করবে, এটা তো বসে থেকে দেখা যায় না, তাই না? এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। আবারও দেখেন, ও কিন্তু থামে নাই, আবারও দেখেন হত্যার হুমকি দিছে। নূরের দলের নেতা কিন্তু সে সাধারণ কর্মী না। কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায়, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায়, তার কিছু নজির দেখেছিলাম, আরবারও দেখেন। কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখা দাও আমার রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস করা পদে পদে ঠিক আসছে বহুদিন থেকে।
দার্শনিক উম্বার্তো একো একবার বলছিলেন, কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক। আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া, এটা মাথায় রেখেন। জনগণ যখন সেটা বিশ্বাস করে ফেলে তখনই তাদের উপরে নাইমা আসে ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদির নামে কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে। আর এই সবের সিমটমই নুরুর মধ্যে আছে। আর এটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে। কথায় কথায় বিভিন্ন নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে। ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে। এটা বিনাশ না করলে বিপদ আছে। ফ্যাসিবাদ টিকায় রাখার একটা চাইনিজ কৌশল হলো নিজেদের প্রযোজিত আর একটা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি করা। চায়নাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদতে হয়। বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে। ফলে কাটাল রানীর রুহানি পুত্র নুরু কতটা আওয়ামী বিরোধী রাজনীতি করবে বা ফ্যাসিবাদ হাসানোর এই আন্দোলনকে ভেতর থেকে কতটা ক্ষতিগ্রস্ত করবে আশা করি বুঝতেই পারতেছেন। সে যে কাটাল রানীর রুহানি পুত্র, এটাকে আমি বানাই কইছি। হ্যাঁ কি রাশেদ, বানাই কইছি? আবারও শুনেন কি কয় পাগলায়। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়। আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে 250 টাকার অনেক কামড়াই লাগানো আছে আওয়ামী লীগ ডিজিএফআই। তো ওদের ভাতা টাতার একটু বাড়ানো দরকার। দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে, 250 টাকা খুব অমানবিক হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের ভারত হটাও আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ। ফলে দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে। এক, এরা সুলতান মনসুর সিন্ড্রোমে আক্রান্ত, মানে ভণ্ডামিতে নিমজ্জিত। পুরাই মিথ্যা আশা তৈরি করে জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে, যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে। নীতি আদর্শ না, গলাবাজি, নেতা বা রাজনীতি তৈরি করে, এমন একটা ধারণা তৈরি হয়। এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র, যখন খুশি ফ্যাসিবাদের জম। ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে। 2 নাম্বার, আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায়, কোনোভাবে ক্ষমতার অংশ না হয়, জনগণের আবেগকে পুঁজি কইরা যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে, তাদেরকে আউট করতে হবে। ইসরায়েলি এজেন্ট মেহেদী সাফাদির সাথে দেখা করার অভিযোগে বিএনপি নেতা সফল ব্যবসায়ী আসলাম চৌধুরী আজ 15 বছর ধরে জেলের ঘানি কাটতেছে। সেখানে নুরু তার সাথে মিটিং এর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার পরেও বাইরে ঘুরে বেড়াইতেছে। তারা কেউ কোনো প্রশ্ন করে নাই, আটক করা তো দূরের কথা, কোনো কিছু প্রশ্ন করা হয় না। এটা থেকে আপনাদের খটকা লাগে না? হ্যাঁ, না কোনো খটকার বিষয় না। সে কাটাল রানীর সন্তান, তার হিসাবই তো আলাদা হবে। আমি আমার ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে, তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে। অথচ এই যে সুলতান মনসুর সিনড্রোমের কথা কে বলছিল, তার মধ্যে কে দেখতে পাইছিল? আসিফ নজরুল। এই যে দেখেন আসিফ নজরুলের পোস্ট দেখেন, 4 বছর আগে দেখেন তিনি লিখছিলেন, আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সে বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোন শাসকের সামনে বিন্দু মাত্র নুয়ে পড়তো না। যদিও এই কথার সাথে আমি একমত না আসিফ নজরুলের। যাই হোক, উনি বলতেছেন, আসিফ নজরুল বলতেছেন, আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না, বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। আর আমি বলছি ওলা বড় হইলে সুলতান মনসুর হবে। তো রাশেদ করে কি আসিফ নজরুলের বিরুদ্ধে মিছিল করেছে? প্রেস ক্লাবের সামনে যায় বক্তৃতা মারিছে? মারে নাই। হ্যাঁ, কিন্তু আমার বিরুদ্ধে একই কথা বলার জন্য কেন মিছিল করলো? দেখেন কমেন্ট গুলো দেখেন। আসিফ নজরুল ভাই হিন্দু মানুষকে বিশ্বাস করা যায় না, নূরের দলের লোক। এই হইতেছে নূরের দল। এই দলের সাথে বৈশাখ কথা বলা তো কারো উচিত না। আর আমার যেভাবে হত্যার হুমকি দিচ্ছে দিনের পর দিন, কোন ব্যবস্থা নিছে? তার বিরুদ্ধে নেয় নাই। মুরাদ টাকলার মন্ত্রিত্ব চলে যায়, জাইমা রহমানকে একটা অগ্রহণযোগ্য মন্তব্য করায়। হাসিনাও তো এর ভালো। কতখানি জাউরা হইলে, কতখানি খারাপ হইলে, কতখানি ফ্যাসিস্ট হইলে দিনের পর দিন এই কাজ করে যায়। এটাকে মরাল সাপোর্ট দেন আপনারা, তাই না? কি আর কমু? যাই হোক, নূরের দল যে 2 নম্বরই রাজনীতি করে, ওই 2 নম্বরই রাজনীতি উসকা দিন গুজার গিয়া, ওই দিন ভাগে খেয়েছে। হ্যাঁ, চেষ্টা চালাইতে পারেন যে পিনাকি ভট্টাচার্য হিন্দু বংশোদ্ভূত জন্য সহজ আক্রমণের লক্ষ্য বানানো অর্থ সোজা না। হ্যাঁ হ্যাঁ, পারবেন না, পারবেন না। এই 2 নম্বরই রাজনীতি, এই নূরের রাজনীতি দিয়ে হামলা দেওয়া হবে। দুনিয়া তো সোজা না। আমি আমার প্রথম ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনের একটা ক্রিটিক করছিলাম যে কেন এই আন্দোলন সফল হইল না, এবং যেহেতু নূর এই আন্দোলনের নেতা, ন্যাচারালি তার প্রস্তুত আসবেই, তাই না? আমি কয়টা জিনিস, 1 নম্বর বলছিলাম যে এটা একটা পেটি বুর্জোয়া আন্দোলন ছিল, যার কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না। 2 নম্বর, ফ্যাসিস্টের কাছে দাবি জানায় ফ্যাসিস্টকে বৈধতা দেওয়া হয়েছে। 3 নম্বর, মুজিবের ছবি হাতে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে মুজিবের বাংলায় বৈষম্যের স্থান নাই। অথচ মুজিব বাংলাদেশের গণতন্ত্রের প্রথম হত্যাকারী, আর মুজিবের বাংলায় এমনই বৈষম্য হয়েছিল যে তার সাথে দুর্ভিক্ষ হয়েছিল এবং সরকারি হিসেবে 30,000 লোক মারা গেছিল। 4 নম্বর, নূরে আন্দোলনকে রাজনৈতিক বলছে, রাজনৈতিক আন্দোলন সহিংস হয়, তো ও তো এখন রাজনীতি করে, সে কি এখন সহিংসতা করে? 5 নম্বর, নূর ক্ষমতার কাছে 19 করে হাসিনাকে মা ডাকছে সামনে গিয়া।
আর শেষে আমি বলছি পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে। শুনেন আবার, যাই হোক, সে ছাত্রলীগ হিসাবে রাজনীতি শুরু করলে কোটার দাবিতে সোচ্চার হওয়ার পরে প্রায় নিয়মিত তাকে ছাত্রলীগের হাতে আক্রান্ত হইতে দেখা যেত। ছাত্রলীগের মাইক খাইতে 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 পোলাটা নেতা হয়ে গেল। যাই হোক, এটা নিয়ে ভিডিও করছি, এটা আর বেশি কিছু কই না আর কি। হ্যাঁ, তো আমি যা মূল্যায়ন করছিলাম সেই মূল্যায়নকে আমি এখন সঠিক বলে মনে করি। পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে, ওটা নিয়ে কথা না কই, আমরা কোটার বিষয়ে থাকি আর কি। তেলে বেগুনে জ্বলে উঠছে। আমি এর আগে কইছিলাম যে এদের ন্যাচারাল ডেথ হবে, কিন্তু সেই সময়টা তারা নিজেরাই দিল না। তার আগেই আমার বিরুদ্ধে লেগে নিজেদের হাসিনায় নিজেরাই আগুন দিছে। এদের আসল উদ্দেশ্য কি, এটা কিন্তু তারেক ফাঁস করছে। কার স্বার্থে পিনাকি ভট্টাচার্যকে বিতর্কিত করতে যাচ্ছে নূর রাশেদ? ভারতের পণ্য বর্জন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র। তাহলে ভারতের দূতাবাসের হয়ে কাজ করছে এরা? কথিত আছে নূরের মোসাদ কাণ্ড বের হওয়ার পর নূর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় দেশে আসে, যে মেহেন্দিয়ান সাফেদির সঙ্গে সাক্ষাতে আসলাম চৌধুরী দীর্ঘ 15 বছর জেলে সেই একই ব্যক্তির সাথে বৈঠকে নূর দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। নূর অবশ্যই স্বীকার করেছে তার সাথে দেখা হয়েছে, সেলফি তুলেছে। এমন হয়ে থাকতে পারে, কিন্তু তাকে সে চেনে না। শিপন বসুর অডিওতে সবচেয়ে বেশি বিতর্ক পড়ে নূর। গণ অধিকারের নাম ব্যবহার করে একটি ছিন্নমূল উগ্র সংগঠন খুলে সেখানে উগ্রতা, হামলা, ছিনতাই, পকেট কাটা, গালিগালাজের নিয়মিত তালিম প্রশিক্ষণ দিচ্ছেন নূর রাশেদ। সমর্থকদের বেশিরভাগই অশিক্ষিত, বেকার এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ, যাদের লক্ষ্যই শুধুমাত্র দেশের সাধারণ নাগরিক এবং প্রবাসীদের সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। এই চক্রের একচ্ছত্র সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ। কোটা আন্দোলনের কেন পূর্ণতা হয়নি তা উঠে আসে পিনাকি ভট্টাচার্যের দলিল দস্তাবেজ থেকে। কোটা সমস্যার নিষ্পত্তি না হলেও নূর রাশেদের অভাব অনটনের কিন্তু ইতি ঘটেছে। সম্পদের পাহাড় গড়েছে নূর, কিন্তু বারবার নানান ছলছুতোয় কখনো দুলাভাইয়ের, কখনো বাবার সম্পদ দাবি করছেন নিম্নবিত্ত চা দোকানির ছেলে নূর। হঠাৎ কেন রাশেদ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আলোচনা শুরু করলো তা খুঁজতে হবে। আওয়ামী লীগ দিয়ে এই গণ আন্দোলন রুখে দেওয়া পসিবল না, এটা ভারত বুঝতে পেরেছে। তাদের রপ্তানি 12 বিলিয়ন থেকে 5.99 বিলিয়নে নেমে গেছে। এটা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই তারা এমন একটা টিমকে বেছে নিয়েছে যারা কিছুটা বিশ্বস্ত। তাদের দিয়েই পিনাকি ভট্টাচার্য পদে নেমেছে ভারত। এখন লাগাতার রুটিন করে সাইবার হ্যারাসমেন্ট করছে নূর বাহিনী। তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পণ্য বয়কটের আন্দোলনকে সফলভাবে দমন করবে নূর রাশেদকে কাজে লাগিয়ে? এবার আসেন দেখি যে কেন নূরের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। নূরকে কিভাবে নেতা বানানো হয়েছিল মনে আছে? যে ডাকসু নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন চলছিল, কিন্তু সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই। সেখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দেওয়া হইল। কোটা আন্দোলনের বিষয়টা নিয়ে সরকারের খেলাটা যে পাতানো ছিল তা কিন্তু এখন পরিষ্কার। প্রথমে আন্দোলন করে কোটা সংস্কারের বিষয়টাকে কোটা বাতিলে পরিণত করা হয়েছে, এখন আবার আদালতের রায় ফেরত আনা হয়েছে। ফলে আগে যে বিষয়টা নিয়ে ব্যাপক আন্দোলন করা হয়েছে তা এখন আবার ফেরত আসাতে আগের মতো ব্যাপক আন্দোলন আর হবে না, হইতেছেও না। এইটা ছিল সরকারের কৌশল। আর কোটা লাগবে, তা না হলে লীগের ক্যাডার, ভারতীয় রয়্যাল লোকজন প্রশাসনে ঢুকবে কেমনে? কোটা একটা অন্যায্য ব্যবস্থা আসছে, তাই এটা নিয়ে আন্দোলন হবেই, তা সরকার জানতো। তাই নিজের রুহানি পুত্রকে দিয়ে আন্দোলন করায় তারে বিজয় হিসাবে দাঁড় করানো হয়েছে, পরে বিপি বানানো হয়েছে। তারপরে পুত্র হিসাবে হাজির করিয়া কালারানি ক্ষমতার হাতকে আরো লম্বা দেখানোর নীতি নেওয়া হয়েছিল। এখন তার নির্বাচন নাই। ডাকসুর নির্বাচনে নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে। নূর তো কোটা আন্দোলনের নেতা ছিল না প্রথমে, ওটা তো পরে ইম্পোজ করা হয়েছে। আর নূর যেটা ধাপ্পাবাজ তা কিন্তু ছাত্র দলের নেতারা প্রথম থেকে বলছিল। যাই হোক, এরপরে তাকে দল করতে দেওয়া হলো, তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল, দেখেন। এবং সে 300 আসনে ফাইট দিবে কইছিল। তারপরে যখন দেখছে এত তাড়াতাড়ি সুলতান মনসুর হওয়া ঠিক হবে না, আসলে আর একটু পাক ধরা দরকার, আরো বিপ্লবী ইমেজ তৈরি করা দরকার, তখন দামি নির্বাচনে নূর যায় নাই। কিন্তু সে যে যাবে সে কথা অনেককেই বলছে। সে যে যাইতে চায়, প্রচুর টাকা লাগে, এত টাকা কই পাবো, সরকার আমাদের টাকা দিবে বলছে। এই কথা বলছে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে, এই কথা বলছে আসিফ নজরুলকে। ওনারাই বলুক বলছে কিনা, তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই। মুজিবুর রহমান মঞ্জু বলছে যে আসিফ নজরুলের কাছে যান, উনি সিনিয়র মানুষ, ওনার কাছে শুনেন। আসিফ নজরুল নিষেধ করছে, তাই যায় নাই। এটা এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে। যাই হোক, নূরকে কাটালানি মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে, সোজা হিসাব। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই। সেই সময় ভারত দরদি বিবিসি বাংলা নিউজ গুলো দেখলেই বুঝবেন, তাদের শিরোনামগুলো খেয়াল করলেই বুঝবেন। আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে। বিবিসি কার পারপাস সার্ভ করে? বিবিসিতে কে ছিল ওই সময়? পুরো খবর পড়তে চাইলে পড়তে পারেন, তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার। বিবিসি কি লিখতেছে? বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে ঘর হাজির, তখন নূর হযরত নূর ক্রমাগত হামলার শিকার হয়ে জায়গা ছেড়ে দেননি। কি প্রশংসা! মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্রদল কোনোভাবে জায়গা করে নিতে না পারে, তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূরকে নিয়মিত মাইরের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত করা ছিল কৌশল। সেটা সফল হয়েছিল। এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল রাজনীতি। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বক্তব্য দিয়েছেন এবং বিএনপির জন্য কি নতুন বার্তা দিয়েছেন। দর্শক মন্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট কোনো নিউজ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।